একটা ভুল মানুষের প্রেমে পড়ে আমার পুরো জীবনটাই এলোমেলো হয়ে গেল। প্লিজ আমার মতো এমন ভুল কেউ করবেন না। সালটা ছিল 2019, তখন কিনা আমি এসএসসি এক্সাম দিব। ঠিক সেই সময় একজনের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল, যদিও তার বাসা আমাদের এলাকাতেই। সরি, আমাদের এলাকায় বললে ভুল হবে, আমাদের পাশের এলাকায় তার বাড়ি ছিল। আর আমাদের পাশের এলাকায় হলে কি হবে, আমাদের দুজনের রিলেশনের আগে তার সাথে আমার কখনোই দেখা হয়নি। মানে এক কথায় বলতে গেলে সে আমাকে বলেছিল তার নাকি আমাদের পাশের এলাকায় বাড়ি, তবে আমি তাকে কোনোদিনও দেখিনি, সেও আমাকে দেখেনি। ওই যে বললাম না যে আমাদের দুজনের ফেসবুক থেকে পরিচয় হয়েছিল। যাই হোক, তার সাথে ফেসবুকে পরিচয় হওয়ার পর টুকটাক তার সাথে ভালোই কথা হতো। এভাবেই কিছুদিন যাওয়ার পর হঠাৎই সে একদিন আমাকে বলতেছে সে নাকি আমাকে পছন্দ করে, যদিও সে কিন্তু এখনো আমার ছবি দেখেনি, তারপরে একটা বার আমার ছবিও চাইনি। সে যে আমার কি দেখে পছন্দ করলো সেটা আমি নিজেও জানি না। অন্য ছেলেরা মেসেঞ্জারে অ্যাড হলেই দেখবেন 2-3 দিন পর থেকেই ছবি চাওয়া শুরু করে। তবে তার সাথে আমার অনেক দিন ধরেই কথা হয়, এরই মধ্যে সে একটা দিনও আমার ছবি চায়নি, আমাকে দেখতেও চায়নি। সে যখন আমাকে বলেছিল সে নাকি আমাকে পছন্দ করে, আমি সেরকম ভাবে তেমন একটা পাত্তা দিতাম না, মানে বিষয়টা মজার ছলেই নিয়েছিলাম। যাই হোক, এর কিছুদিন যাওয়ার পর সে আমাকে সিরিয়াসলি ভাবে বলতেছে সে নাকি রিলেশনে যাবে আমার সাথে। তার মুখে এমন কথা শুনে আমি ভালোভাবে রাজি হইনি, তবে প্রতিদিনই তার সাথে আমার কথা হতো। আমি যখন রিলেশনে রাজি না হই তখন সে আমার একটা ভাইয়াকে ধরে, মানে ওই ভাইয়াটা ছিল আমার ভাইয়ার বন্ধু, তো ওই ভাইয়াটার সাথে আমার বিষয়ে সে অনেক কথাই বলে। একটা পর্যায়ে যে ও নাকি ওই ভাইয়াটার কাছে আমার জন্য অনেক কান্নাকাটি করতো, সে আমাকে পছন্দ করে, আমার সাথে রিলেশনে যেতে চায়, এসব বিষয়ে ভাইয়ার সাথে অনেক কান্নাকাটি করছে। এইদিকে আমার কাছে ও কোনোদিনও জোর করে আমার কাছে একটা ছবির জন্য রিকোয়েস্ট করেনি। তার এরকম ব্যবহার দেখে আমার কাছে মনে হয়েছিল না, ছেলেটা হয়তোবা অনেক ভালো, আমাকে না দেখেই শুধুমাত্র আমার সাথে কথা বলেই সে আমার প্রেমে পড়ে গেছে, আমাকে এত পছন্দ করে। আমি যখন রাজি না হই তখন আমার ওই ভাইয়ার কাছে কান্নাকাটি করে। যাই হোক, এক পর্যায়ে যে আমিও তার সাথে রিলেশনে রাজি হয়ে যাই। এরপর থেকে আমাদের দুজনের দিনকাল ভালোই যাচ্ছিল। আর হ্যাঁ, সে কিন্তু দেশে থাকতো না, সে ছিল মালদ্বীপ প্রবাসী। তার সাথে 6-7 মাস ভালোই চুটিয়ে রিলেশন করি, দিনগুলো খুবই ভালো যাচ্ছিল। 6-7 মাস রিলেশন করার পর সে বাংলাদেশে আসে। সে বাংলাদেশে আসার পর থেকেই শুরু হয় আমার জীবনের তুমুল ঝড়। সে বাংলাদেশে আসার পরই আমার সাথে দেখা করতে এসেছিল। একদিন আমরা দুজনে মিলে বাহিরে ঘুরতেও গিয়েছিলাম, আর সেই দিনই ছিল আমাদের দুজনের প্রথম দেখা। যাই হোক, ঘুরতে গিয়ে বেশি একটা সময় দেরি করিনি, একটু ঘুরেই আবার চলে এসেছিলাম, কারণ তার কাছে বেশি একটা সময় ছিল না। সে মাত্র 45 দিনের ছুটিতে বাংলাদেশে আসে। সে বাংলাদেশ আসার পরও আমরা দুজন মেসেঞ্জারে কথা বলি। একদিন হঠাৎই কথা বলতে বলতে সে আমাকে বলতেছে চলো না আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করি। আর সেই সময়টাতে ছিল আমাদের বাংলাদেশে খুবই একটা খারাপ সময়, কারণ আমাদের এইখানে অনেক বড় ঝড় হয়েছিল। আর সেই ঝড়টাই আমার জীবনের সব থেকে বড় ঝড় হয়ে আমার জীবনটাই তছনছ করে দিল। সে যখন আমাকে পালিয়ে যাওয়ার কথা বলেছিল তখন আমি রাজি হইনি, কারণ আমি আমার বাবার একমাত্র মেয়ে ছিলাম। তার থেকেও বড় একটা কারণ ছিল, তখন আমার বাবা ছিল আওয়ামী লীগের সভাপতি, যার কারণে আমি পালিয়ে যেতে সাহস পাইনি। যদিও সে আমাকে বলেছিল চলো না আমরা দুজনে মিলে পালিয়ে যাই, আমার বিয়ে ঠিক হয়েছে, পরিবার থেকে আমাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। তখন আমি ভেবেছিলাম হয়তোবা সে আমার সাথে মজা করে এইসব কথা বলতেছে। এরপর আমার তার সাথে আর কথা হয়নি। ওই যে বললাম না, তখন বাংলাদেশের সময়টা খুবই খারাপ যাচ্ছিল, খুব বড় একটা ঝড় হওয়ার কারণে আমাদের এইদিকে 4-5 দিন কোনো কারেন্ট ছিল না, আর আমাদের মোবাইল ফোন সবকিছু বন্ধ ছিল, যার কারণে আমি এই 4-5 দিন তার সাথে একদমই যোগাযোগ করতে পারিনি। আমাদের এইখানে ঝড় হওয়ার 3 দিন পর আমি একটা গিফট কিনে নিয়ে কলেজের সামনে যাই, ভেবেছিলাম তার সাথে দেখা হবেই, কারণ সে বাংলাদেশ আসার পর বেশিরভাগ সময়ই আমার কলেজের সামনেই কাটাতো। গিফট কিনে নিয়ে কলেজের মাঠে গিয়ে শুনতে পাই সে নাকি গতকাল ঝড়ের ভিতরেই বিয়ে করে ফেলছে। এই কথাটা শোনার পর আমি তো একদমই বিশ্বাস করতে পারছিলাম না, আমার পায়ের নিচ থেকে যেন মাটিটাই সরে গিয়েছিল। তার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু কোনো কিছুতেই যোগাযোগ করতে পারছিলাম না। তবে আমি হাল ছাড়িনি, একটা বার তার মুখ থেকে সত্যটা জানার জন্য আমি বারবার করে তাকে ফোন দেই। আর সেই সময়টাতে সে ছিল তার শ্বশুর বাড়ি, সে আমার সাথে একটু করে কথা বলে আর ফোন রেখে দেয়, মানে তার বউ যখন আসে তখন ফোন রেখে দেয়, আবার ফোন রিসিভ করে। তার বউ ছিল আমার 1 ক্লাস জুনিয়র, তার বউকে আমি অনেক আগে থেকেই চিনতাম, মানে আমরা দুজন একই স্কুলে পড়ালেখা করি। আর তাদের দুজনেরই এই বিয়েটা ফ্যামিলিগত সিদ্ধান্তই হয়েছিল। আর ওই মেয়েটাকে আমার বয়ফ্রেন্ড আগে থেকেই চিনতো, কারণ ওই মেয়ের বাসায় তার বড় বোন ভাড়া থাকতো, সেই সূত্রে তার সাথে আগে থেকেই পরিচয় ছিল। আর তার বউও কিন্তু অন্য জায়গায় রিলেশনশিপে ছিল, সেটা আমিও জানতাম, কিন্তু তারা দুজনে মিলে ফ্যামিলির সিদ্ধান্তেই বিয়ে করেছে। তার বিয়ের 1
কয়েকদিন পর তার সাথে আমার কথা হয়েছিল, তখন সে আমাকে বলতেছিল তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমি আমার বউকে নিয়ে আমার জীবন নিয়ে অনেক সুখে আছি, তুমি আমাদের জীবনে ঢোকার চেষ্টাও করো না। তার মুখে এরকম কথা শুনে খুবই কষ্ট পেয়েছিলাম, নিজেকে যেন কন্ট্রোলই করতে পারছিলাম না। সে আমাকে এতটা ভালোবাসা শিখাইলো, তারপরে অন্য আরেকজনকে কি করে বিয়ে করে নিল, তাও আবার আমি সেটা জানতেও পারলাম না। তার জন্য আমি অনেক পাগলামি করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি, সে তো বিয়ে করে ফেলছে। যাই হোক, তার বিয়ের 10-15 দিন পর সে আবারও মালদ্বীপ চলে যায়। তখন আমার অবস্থা ছিল একদমই না বাঁচার মতো। সে মালদ্বীপ যাওয়ার পর যখনই দেখতাম 2টা-3টা পর্যন্ত সে অনলাইনে থাকতো, তখন সেইগুলো দেখে খুবই নিজেকে অসহায় মনে হতো। ভাবতাম এরকম করে সে আমার সাথে কথা বলতো, তবে এখন হয়তোবা তার বউয়ের সাথে রাত 2টা-3টা পর্যন্ত চ্যাটিং করতেছে। যাই হোক, সে মালদ্বীপ যাওয়ার 4-5 দিন পর আস্তে আস্তে আবারও আমার সাথে যোগাযোগ করে। আস্তে আস্তে সে তার বিয়ের সমস্ত হিস্টোরি আমার কাছে বলে। সে নাকি এই বিয়েতে একদমই রাজি ছিল না, তার পরিবারের চাপে পড়ে বিয়েটা করেছে। সে তো মালদ্বীপ যাওয়ার পর তার ফ্যামিলি কিংবা তার বউ কারোর সাথেই সেরকম যোগাযোগ রাখেনি, কারণ তার এই বিয়েটা তার মতের বিরুদ্ধে দেওয়া হয়েছিল। যাই হোক, এরপরেই চলে আসলো বাংলাদেশে করোনা ভাইরাস। সে 1 বছর কিংবা 6 মাসের ভিতরেই বাংলাদেশে আসতো। তারপরে দেশে আর সে কারোর সাথেই যোগাযোগ করেনি, কিন্তু আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছিল। এভাবেই আমাদের দিনগুলো যাচ্ছিল। তারপর আস্তে ধীরে আবারও আমাদের দুজনের ভিতর সেই আগের মতোই রিলেশন তৈরি হয়ে যায়। তার বউয়ের সাথে সে একদমই যোগাযোগ করতো না। একটা সময় যেতে যেতে তার বউ তাকে নিজে থেকেই ডিভোর্স দিয়ে চলে যায়। এভাবেই আমাদের 2 বছর আবারও রিলেশন হয়। 2 বছর পর সে আবারও বাংলাদেশে আসলো। বাংলাদেশে এসে তার সেই আগের বউকে নিয়েই সে ঘুরে বেড়াতো। মাঝে মধ্যে সে আমার সাথেও ঘুরে বেড়াতো, কিন্তু আমি জানতাম না যে তার বউকে নিয়েও সে ঘুরে। যাই হোক, এইবারও সে 45 দিনের ছুটিতে বাংলাদেশে এসেছিল। 45 দিন ছুটি কাটিয়ে সে আবারও মালদ্বীপ চলে যায়। সে মালদ্বীপ চলে যাওয়ার পর আবারও আমাদের দুজনের ভিতরকার রিলেশন কন্টিনিউ হয়। মানে কেন জানি না, সে যখন বাংলাদেশে থাকতো তখন আমাকে বেশি একটা পাত্তা দিত না, আর যখন মালদ্বীপ থাকতো সব সময় আমার সাথে কথা বলতো। সে দ্বিতীয়বারের মতো মালদ্বীপ যাওয়ার 1 বছর পর আবারও বাংলাদেশ আসে। বাংলাদেশে এসে সে আবারও দ্বিতীয় বিয়ে করেন কক্সবাজার। সে দ্বিতীয় বিয়ে করে তার বউকে নিয়ে ফেসবুকে, টিকটকে সব সময় ছবি ছাড়তো, ভিডিও ছাড়তো। মানে কথায় আছে না, কাটা গায়ে লবণের ছিটা দিতে আসে, আমাকে সেইগুলো সে দেখাইতো। ইভেন তার বউয়ের সাথেও আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছিল। আমাকে আগেই বলে রেখেছিল আমার বউ খুবই ছোট, আমি যেন উল্টাপাল্টা কোনো কিছুই তাকে না বলি। আমি তার এরকম ব্যবহার দেখে আমি তার জন্য হাত কেটে হসপিটালে ভর্তি ছিলাম। সবাই তো আমাকে দেখে বলতেছিল আমি নাকি আর বাঁচবো না। সে দ্বিতীয় বিয়ে করে আবারও মালদ্বীপ প্রবাসে চলে যায়। তারপরে ওইখানে যে আবারও আমার কাছে মাপ চায়, আর তাকে দিয়ে এই সবকিছু করাইতেছিল তার মা, কারণ তার মা ছিল একজন ফহির। মানে যখন সে দেশে আসতো তখন তার মায়ের কথা মতো বিয়ে করত, কিন্তু মালদ্বীপ চলে যাওয়ার পর আর ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখতো না। এভাবেই মালদ্বীপ যাওয়ার পর আবারও আমরা দুজন এক হয়ে গেলাম। মানে আগের মতোই আমাদের রিলেশন আবারও শুরু হলো। আমি তাকে খুবই ভালোবেসে ফেলছিলাম, যার কারণে আমি তার মায়ায় পড়ে গিয়েছিলাম, তাকে ছাড়তে পারছিলাম না। কিন্তু এইবার সে মালদ্বীপ যাওয়ার পর আবারও আমার সাথে প্রতারণা করে, কারণ সে তখন ইন্দোনেশিয়ার একটা মেয়ের সাথে রিলেশনে যায়, আর মালদ্বীপে ওই মেয়েটার সাথে সে একই রিসোর্টে কাজ করত। তার সাথে সে রিলেশনে আছে 1 বছর ধরে, কিন্তু এসব কিছু আমার কাছে হাইড করে রাখা হয়েছিল। আমি কোনো কিছুই জানতাম না। আমার সাথেও কথা বলতো, যদি ওই মেয়েটার সাথে আমি ওর অনেকবার ছবি দেখেছি। তারপর সে আমাকে বলে ওই মেয়েটা নাকি ওর কলিগ লাগে। কিন্তু এইবার তারা দুজনে মিলে খুব গভীর প্রেমে আটকে যায়। তারা দুজন একই রুমে থাকতো। একটা ছেলে যদি একটা মেয়ের সাথে রুম শেয়ার করে থাকে, তাহলে তাদের ভিতরে কি আর কোনো কিছু অবশিষ্ট রইলো? সবকিছুই কিন্তু হয়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন করে, মানে চোরের 10 দিন, গৃহস্থের তো একদিন আসবেই। একটা পর্যায়ে আমি সবকিছুই জানতে পারি। আর এইবার যখন আমি ওই ইন্দোনেশিয়ার মেয়ের ব্যাপারে জানলাম, তখন আমি ওর জীবন থেকে নিজে থেকেই সরে আসি, কারণ আমি ওকে অনেকবার সুযোগ দিয়েছিলাম ভালো হওয়ার জন্য, কিন্তু সে ভালো হয়নি। সে বারবার আমাকে ব্যবহারই করে গেছে। হঠাৎ একদিন দেখি ইনস্টাগ্রাম লাইভে তারা দুজন একই হোটেলে, তার সেই ইন্দোনেশিয়ার গার্লফ্রেন্ডের বার্থডেতে সে সারপ্রাইজ দিতেছে। ইনস্টাগ্রামে তাদের অনেক ছবি, অনেক ভিডিও তারা প্রাইভেট করে রেখেছে। তাদের দুজনের তো খুব বাজে বাজে ছবিও ছিল সেইখানে। ওইগুলো দেখে আর সহ্য করতে পারছিলাম না। তারপর নিজ ইচ্ছায় ওর জীবন থেকে সরে গিয়ে অন্য ছেলেকে 1 মাসের ভিতরে বিয়ে করে ফেলি। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে স্বামী নিয়ে অনেক ভালো আছি, অনেক সুখে আছি। এখন মাঝে মাঝে সে আমাকে টেক্সট করে, সে বলে আমি যদি 5 বাচ্চার মাও হয়ে যাই তারপরেও সে নাকি আমাকে তার জীবনে ফিরিয়ে নিবে। মানে সে আমার 5টা বাচ্চা সহ সে নাকি আমাকে তার জীবনে ফিরিয়ে নিবে। তার এরকম কথা শুনে খুবই হাস্যকর মনে হয়। আমি এখন যাকে বিয়ে করে যার সাথে সংসার করছি, ওর তো পায়ের যোগ্যও ছিল না আমার বয়ফ্রেন্ড। আল্লাহ যা করে আমাদের জন্য সেটা আমাদের ভালোর জন্যই করে। আল্লাহর কাছে লাখো কোটি
শুকরিয়া। আল্লাহ আমার স্বামীকে নিয়ে আমাকে অনেক ভালো রাখছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। হাজার হাজার শুকরিয়া। এখন আমি রানিং 6 মাসের প্রেগনেন্ট। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার অনাগত বাচ্চা, আমার স্বামী সন্তান নিয়ে আমি ভালো থাকতে পারি। আর জীবনে যতবার আমি তার পিছনে ঘুরে ঘুরে পাপ করেছি, আল্লাহ যেন আমাকে সেই সমস্ত পাপ থেকে মুক্ত করিয়ে দেন। আমি কখনোই আর ওই সমস্ত পাপে জড়াতে চাই না। সবাই আমার জন্য দোয়া করবেন। এরকম একতরফা ভালোবাসার ভিতরে থাকা মানে নিজের হাতে নিজের জীবনটা কোরবানি করা। আমার মতো এরকম ভুল কাজ আপনারা কেউই করবেন না, যার কারণে আপনাদের সাথে স্টোরিটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, যাতে করে আমার মতো এরকম ভুল এই পৃথিবীর আর কোনো মেয়েই না করে। আচ্ছা যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সেলিনা সুলতানা। এতক্ষণ যাবত ধরে একটি মেয়ের জীবন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছিলাম। যাই হোক, স্টোরিটার প্রথম দিকে খারাপ লাগলেও শেষের দিকে এসে আমার কাছে ভালোই লাগছে, কারণ আপুটা শেষমেশ তার ভুলটা বুঝতে পেরেছে। আমিও কিন্তু ওই আপুটার সাথে একমত। এরকম একতরফা ভালোবাসা কখনোই টেকে না। যে আপনাকে ইগনোর করবে, আপনি ওইখান থেকে সরে আসবেন, দেখবেন আপনার মূল্য বেড়ে যাবে। কখনোই এইটা মনে করবেন না যে এর থেকে ভালো অপশন হয়তো বা আমার জীবনে আসবে না। এই আপুটাকে দেখেন, সে কি ভালো অপশন পায়নি? যাই হোক, ভিডিওটা দেখে যদি শিক্ষণীয় কিছু মনে হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে পেজটা ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।